কাউকে যদি আপনি পৃথিবীর কয়েকটা শান্তিপ্রিয় দেশের নাম জিজ্ঞেস করেন, সে হয়তো প্রথম কয়েকটার মধ্যেই আপনাকে জাপানের নাম বলবে। কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এত লম্বা একটা সময় ধরে শান্তিপ্রিয় একটা ভাবমূর্তি বজায় রাখার পর ২০২২ সাল থেকে দেখা গেল জাপান হঠাৎ করে তাদের মিলিটারি শক্তি বাড়ানোর দিকে খুব বেশি মনোযোগ হয়ে উঠল। এই সময়টা ঠিক ২০২২ সালের দিকে। কিন্তু কেন? এবং যে আমেরিকা জাপানকে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যাতে মিলিটারি থ্রেট হয়ে উঠতে না পারে, সেজন্য তাদেরকে এক প্রকার সামরিক বাহিনী ছাড়া একটা দেশে পরিণত করেছিল। সেই আমেরিকাই কেনই বা সেই ২০২২ সাল থেকে জাপানকে এক প্রকার প্রেশার দেওয়া শুরু করলো যাতে তারা তাদের মিলিটারি শক্তি বাড়ায়। আর এই বিষয়গুলো যদি আমাদের একটু বুঝতে হয়, আমাদের ডিপলি বুঝতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কী ঘটেছিল জাপানের সাথে, এবং জাপান কিভাবে নিজেকে ডেভেলপ করেছিল, এবং ২০২২ সালের সে স্পেসিফিক ঘটনাগুলো কি যে কারণে জাপান নিজেরাও ভাবা শুরু করলো তাদের আসলে মিলিটারি ছাড়া অস্তিত্ব বজায় রাখা খুবই কঠিন, এবং একই সাথে আমেরিকাই বা কেন সেটা সমর্থন করেছিল এবং কেন তাদেরকে আরও বেশি প্রেশারাইজও করেছিল মিলিটারি গঠন করার জন্য। এবং জাপান অলরেডি বিশ্বের সুপার পাওয়ার দেশগুলোর মতো সক্ষম হয়ে ওঠার মতো বিপুল পরিমাণ বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করা শুরু করেছে তাদের মিলিটারি শক্তিশালী করার জন্য। সেই বিষয়গুলো আজ আমরা একটু ভেঙে চুরে ডিটেলে দেখতে চাই। জাপানের সাম্প্রতিক বিষয়টা নিয়ে আলোচনা করার আগে আমরা একটু ফিরে যাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা ও নাগাসাকির ঘটনা আমরা সবাই মোটামুটি জানি, এবং সেই যে নিউক্লিয়ার বম্বিংয়ের ঘটনার পর জাপান নিরঙ্কুশভাবে আমেরিকানদের কাছে পরাজিত হয় বা তাদের সারেন্ডার পত্রটা দিয়ে দেয়। এরপর আমেরিকা এরকম একটা চিন্তা থেকে ভাবলো যে জাপান যাতে কোনোভাবে আবার তাদের জন্য মিলিটারি থ্রেট হয়ে উঠতে না পারে সেজন্য একটা ব্যবস্থা নেওয়া দরকার। তো জাপানের যে পুরনো শাসনতন্ত্র ছিল সেটাকে ভেঙে চুরে নতুন একটা শাসনতন্ত্র দাঁড় করাতে চেয়েছিল আমেরিকা ও তার মিত্ররা, এবং সেইখানে তারা ডেমোক্রেসি এবং লিবারেল ভ্যালু, মোটামুটি হিউম্যান রাইটস, এই বিষয়গুলোর আদলে তারা একটা নতুন সংবিধান জাপানিদের উপর এক প্রকার দিয়েছিল বা চাপিয়ে দিয়েছিল বলা যায়। এই জাপানের সংবিধান আর্টিকেল 9-এ একটা কথা আমেরিকানরা ড্রাফটের মধ্যে লিখে দিয়েছিল, সে আমেরিকানরাই দিয়েছিল, মূলত এই ইনফ্লুয়েন্সটা আমেরিকানদেরই। সেটা হচ্ছে জাপান কোনোভাবে তাদের কোনো রকম মিলিটারি রেজ করতে পারবে না, তারা কোনো রকম যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। তারা যেটা করতে পারবে সেটা হচ্ছে আত্মরক্ষার স্বার্থে ডিফেন্সিভ মিলিটারি গঠন করতে পারবে, এবং যদি কোনো যুদ্ধে লেগেই যায় তাহলে আমেরিকা তাদের সাহায্য করবে। এটা করে আমেরিকা মূলত তাদের যে ভয়, সেই ভয়টা থেকে ভয়টা কাটিয়েছিল। তো জাপানও সেটা নিয়ে খুব একটা ভ্রুক্ষেপ করেনি, কারণ সাধারণ জনগণের পর্যায় থেকে এটা নিয়ে খুব আহামরি কোনো প্রতিক্রিয়াও আসেনি। কারণ জাপানের মানুষ হিরোশিমা ও নাগাসাকির ঘটনার পর এটা বুঝতে পারলো যে যুদ্ধ হলে তাদের হয়তো সরকারের লাভ, কিন্তু জনগণের ক্ষতি যার আর কিছুই না। সেজন্য বিদেশি শক্তির একটা চাপিয়ে দেওয়া আইনকেও, এই চাপিয়ে দেওয়া যে বলপূর্বক একটা চাপিয়ে দেওয়া থিম, এটার বিরোধিতা খুব একটা দেখা যায়নি, এবং জাপানি জনগণের মধ্যে এটার একটা অ্যাকসেপ্টেন্স দেখা গিয়েছিল। জাপান তাদের এই সুযোগটাকে খুব ভালোভাবে কাজে লাগায়। এই যে যুদ্ধবিধ্বস্ত একটা দেশ যার ইকোনমি এক প্রকার ভেঙে গিয়েছিল, সেই দেশটাকে আমেরিকা সাহায্য করেছিল যেহেতু তারা আমেরিকার শর্তে রাজি হয়েছিল। তো এখন আমেরিকানদের সেই নিরাপত্তা বলের মধ্যে থেকে জাপানকে তাদের মিলিটারি খাতের মধ্যে কোনো রকম খরচই করতে হয়নি। তা আমরা তো বর্তমান দুনিয়ায় দেখি বা অনেক আগে থেকে দেখে আসছি যে সুপার পাওয়ারগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তারা মিলিটারি খাতে অনেক বেশি ব্যয় করে, আর এই ব্যয় করার যেই দুশ্চিন্তাটা সেটা কিন্তু জাপানের ছিল না। তাই জাপান তাদের পুরো ইকোনমিকে ঢেলে সাজানোর জন্য সম্পূর্ণ রকম বিনিয়োগ করা শুরু করলো তাদের রিসার্চ, ডেভেলপমেন্ট এবং এডুকেশনের দিকে, এবং এক্ষেত্রে পশ্চিমা দেশগুলো তাদেরকে অনেক সাহায্য করেছিল, এবং এই সুযোগটা কাজে লাগিয়ে জাপান রাতারাতি একটা সুপার পাওয়ার হয়ে গিয়েছিল। সম্ভবত এখন 3 বা 4 এরকম একটা সুপার পাওয়ার হিসাবে আছে। এই যে জাপানকে নিরঙ্কুশভাবে আমেরিকা বা পশ্চিমা দেশগুলো সাহায্য করে যাচ্ছিল, এটার জন্য জাপানের কাছ থেকে কি তারা কিছুই নেয়নি? আমেরিকানরা বিশেষ করে অবশ্যই নিয়েছে। সেটা হচ্ছে জাপানে আমেরিকানরা তাদের মিলিটারি বেস গড়েছিল, এবং সেই মিলিটারি বেসটা গড়েছিল মূলত এই কারণে জাপানে যাতে কোনো অ্যাটাক হলে তারা জাপানিদের রক্ষা করতে পারে, এবং নিজেদের পার্সোনাল ইন্টারেস্টও রয়েছে, কারণ সেখান থেকেও তারা যুদ্ধ পরিচালনা করার জন্য ব্যবস্থা নেয়। তো এখন এই বেসমেন্টের মধ্যে একটা
মানে ট্রানজ্যাকশন আছে, একটা লেনদেন আছে। সেই লেনদেনটা হচ্ছে সামরিক বেসটাতে যেই পরিমাণ টাকা খরচ হয় সেই খরচের 75% দিতে হয় জাপান সরকারকে, এবং সেই বেসমেন্টের উপর দিয়ে কোনো রকম জাপানি সৈন্য যেতে পারবে না। তো অনেকটা কমন সেন্সে মনে হয় যদি কোনো ন্যাশনালিস্ট দেশ হতো সবাই ভাবতো এটা আসলে তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি, কিন্তু আলটিমেটলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই এই জিনিসগুলো ডিসাইড হয়ে গিয়েছিল। আর জাপানও দিক ছিল যুদ্ধের দিকে মনোযোগ না দিয়েই তারা তাদের ইকোনমিকে খুব স্ট্রং করতে পারছিল। কিন্তু এই যে মানে সাধারণ দৃশ্যটা উভমুখী যে কম্প্রোমাইজিং, এই দৃশ্যটা এতটা আর সহজ থাকলো না যখন স্নায়ুযুদ্ধ শেষ হয়ে গেল। যখন আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, তখন পৃথিবীতে নতুন ক্যালকুলেশন হওয়া শুরু করলো এবং বিভিন্ন পাশ থেকে বিভিন্ন রকম সুপার পাওয়ার গ্রো হওয়া শুরু করলো। এবং আমেরিকার চোখে সবচেয়ে বড় থ্রেট হিসেবে দাঁড়ালো চায়না, কারণ মিলিটারিলি অথবা মানে ইন্ডাস্ট্রিয়ালি সব দিক থেকে চায়না আমেরিকাকে একটা সময় পর বিপদ সংকেত হয়ে উঠলো। আর সাম্প্রতিক সময়ে এই ক্যালকুলেশনটা আমেরিকার জন্য একটু কঠিন হওয়া শুরু করলো। একদিকে চীন, আরেকদিকে রাশিয়া, এই দুই দেশ আমেরিকার উপর খুব চড়াও, মানে আমেরিকার যে আধিপত্যবাদ সেটাকে তারা প্রশ্নবিদ্ধ করে চলেছে প্রতিনিয়ত। তো এই যখন পরিস্থিতি এবং আমেরিকার যেই আধিপত্য বিভিন্ন অঞ্চলে সেগুলো আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হওয়া শুরু করলো। মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা, ইউরোপ মোটামুটি সবখানেই পলারাইজিং বা মেরুকরণ শুরু হয়ে গেল। এরকম একটা ক্রাইসিস যেটা আমরা 2000 সালের পর থেকে, বিশেষ করে 2015-16 পর থেকে যেটা আরও বেশি বাজেভাবে আমাদের চোখে ধরা দিচ্ছে। সারা পৃথিবীতে একটা মানে পাওয়ারের স্ট্রাগল দেখা যাচ্ছে অনেকের মধ্যেই মানে আমেরিকাকে প্রশ্নবিদ্ধ করার মতো অনেকগুলো সুপার পাওয়ারের সম্ভাবনা দেখা দিচ্ছিল। তখন আমেরিকা একটু ভাবা শুরু করলো তাদের কি আদৌ এই এবিলিটিটা আর আছে কি না তাদের নিজেদের চিন্তা না করে অন্য কোনো দেশকে নিরাপত্তা দেওয়ার। যেমন জাপানকে কি আদৌ আর আমেরিকার নিরাপত্তা দেওয়া কোনোভাবে সম্ভব? যে জাপান আমেরিকার নিরাপত্তার নিচে থেকে আমেরিকার চাপিয়ে দেওয়া শর্তের নিচে বসে তাদের ইকোনমিকে এত বেশি স্ট্রং করে ফেললো, আর অন্যদিকে আমেরিকা তাদের ইকোনমির বিপুল পরিমাণে একটা টাকা খরচ করছে সামরিক খাতে। সেই জাপানকে তারা এখন বলা শুরু করলো তোমরা নিজেরাই মিলিটারি গঠন করো এবং আমরা যেমন তোমাদের অ্যালাই, তোমাদের বন্ধু, তোমরা আমাদের বন্ধু হবে। ইস্ট চায়না সি এই জোনটার মধ্যে যে চীনের আধিপত্যবাদ, এটাকে যদি আমাদের ঠেকাতে হয় তো জাপানের নিজস্ব অস্তিত্বের কারণে হলেও আমেরিকার সাথে জাপানকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। আর এটা নিয়ে খুব অ্যাক্টিভলি মতামত দেওয়া শুরু করেছিল ডোনাল্ড ট্রাম্প প্রথমে। তিনি বললেন আমরা জাপান যদি আক্রমণের শিকার হয় তাহলে আমরা তাদেরকে ফুল স্কেল ওয়ারের মাধ্যমে সাহায্য করব। কিন্তু যখন আমরা অ্যাটাক হব তখন তারা কি করবে? তারা আসলে নিষ্ক্রিয়ভাবে বসে থাকবে। বাট এটা তো ফেয়ার হতে পারে না। That it's an unfair agreement. And I've told him that for the last 6 months. I said, look, if somebody attacks Japan, we go after them and we are in a battle, full force and effect. We are locked in a battle and committed to fight for Japan. If somebody should attack the United States, they don't have to do that. That's unfair. That's the kind of deals we made. এই প্রশ্নটা সর্বপ্রথম খুব মানে ক্রুশালি উনি তুলেছিলেন, কিন্তু এরপর মোটামুটি আমেরিকা দেখলো তার আসলে এতটা এফোর্ট বা এতটা ক্ষমতা নেই এবং জাপান তার অর্থনীতি আমেরিকার সামরিক নিরাপত্তার নিচে বসেই বৃদ্ধি করা শুরু করলো। তারপর এদিকে জাপানও দেখলো তাদের নিজস্ব কিছু স্বার্থ আছে, মানে নিজস্ব কিছু প্রবলেমও তৈরি হয়। এই যে পরিবর্তিত নতুন বাস্তবতা, যেই বাস্তবতা এখন বোঝাচ্ছে আমেরিকাও যেখানে সংকটে আছে সেইখানে জাপান যদি কমপ্লিটলি আমেরিকার উপর নির্ভরশীল হয়, আমেরিকার একটা পাপেটের মতো কাজ করে, তখন জাপানের সামনে যদি এমন কোনো ইউনিক টাইপের সিচুয়েশান আসে যেখানে তার ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার দরকার হতে পারে, সেটা আমেরিকার বিরুদ্ধেও যেতে পারে, চায়নার বিরুদ্ধে যেতে পারে, কিন্তু তাদের পক্ষে যাবে। এমন ডিসিশনগুলো যদি তাদের নিতে হয় তাদের অবশ্যই বহির্শক্তির বা বাইরের যে সুপার পাওয়ার তাদের মিলিটারি শক্তির উপর এতটা নির্ভরশীল থাকার আসলে মানে যৌক্তিকতা আছে কি না। কারণ তারা যদি সম্পূর্ণ আমেরিকান পারপাসটাই দেওয়া শুরু করে, আমেরিকা হয়তো একসময় তাদের পারপাসটা নাও দেখতে পারে, সেজন্য তাদের মধ্যে একটা অনিশ্চয়তা চলে এসেছে। এবং অন্যদিকে আমরা দেখি জাপানের চারপাশে মানে যে দেশগুলো আছে, মানে কয়েকটা দেশে আছে যারা খুবই তাদের প্রতি বিমাতাসুলভ। যেমন ধরুন উত্তর কোরিয়ার যেই নিউক্লিয়ার মিশনগুলো চলছে কিংবা বিভিন্ন মিসাইল টেস্ট হচ্ছে, এবং অনেকগুলো মিসাইল টেস্ট জাপানের বিভিন্ন দ্বীপ যেগুলো আছে সেই দ্বীপগুলোর উপর দিয়ে করা হয়েছে, মানে ওই দ্বীপগুলোর উপর দিয়ে চালনা করা হয়েছিল মিসাইলগুলোকে, মারা হয়েছিল অন্য জায়গায়, কিন্তু এটা
জাপানকে অ্যাটলিস্ট এই ফিলটা দিতে পেরেছে যে তারা যেহেতু তাদের দ্বীপের উপর দিয়ে মিসাইল নিক্ষেপ করতে পেরেছে, দ্যাট মিনস তারা জাপানও যে কোনো সময় হামলা চালাতে পারে। এবং উত্তর কোরিয়া এমন একটা দেশ যে আসলে কোনো রকম আন্তর্জাতিক আইন কানুনের পরোয়া করে না, খুব মিলিটেন্ট একটা দেশ, মানে যুদ্ধমুখী একটা দেশ, যে কোনো সময় তারা যুদ্ধ বাজিয়ে দিতে পারে। অন্যদিকে চায়না হচ্ছে তাদের ইস্ট চায়না সি এই জোনটার মধ্যে বিভিন্ন দ্বীপের দখলদারিত্ব বজায় রাখার চেষ্টা করছে, যার মধ্যে জাপানের কয়েকটা দ্বীপ আছে। সেই দ্বীপগুলোর মধ্যে একটা হচ্ছে সেনকাকু। এই সেনকাকু দ্বীপটা মানে জাপানের জন্য একটা গুরুত্বপূর্ণ হাব, তাদের অনেক মানে ইকোনমিক্যালি গুরুত্বপূর্ণ একটা জোন। কিন্তু এই জোনটা চায়না আলটিমেটলি কয়েকবারই দাবি করা শুরু করেছে, যেটা মানে সরাসরি থ্রেট দেওয়া। কিন্তু এই থ্রেটটা যদি সে অ্যাক্টিভলি পরিচালনা নাও করে, কিন্তু আরেকটা ভয় আছে, যে ভয়টা অনেক বেশি প্রাসঙ্গিক এবং এটা হওয়ার চান্স অনেক বেশি। সেটা হচ্ছে চায়না তাইওয়ান দখল করতে চায়, সেটা প্রায় কয়েক বছর ধরে, মানে আমরা অনেক আগে থেকে এই বিষয়টা জানি। তাইওয়ানের অনেক কিছুই আসলে নিয়ন্ত্রিত হয় চায়না দ্বারা, কিন্তু তাইওয়ানকে কমপ্লিটলি নিজেদের অধীনে নিতে চাই হচ্ছে চায়না। তো তাইওয়ান হচ্ছে জাপানের খুব কাছাকাছি একটা দ্বীপ। এই তাইওয়ানে যখন ফুল স্কেল ওয়ার শুরু হয়ে যাবে, তো এখন এই তাইওয়ানকে ঘিরে যে উত্তাপটা চারপাশের দ্বীপগুলো তো ছড়াতে পারে, যেখানে এফেক্টেড হবে জাপান। যেহেতু জাপান আগে পরে এফেক্টেড হবে, সেজন্য জাপানকে বিভিন্নভাবে চায়না থ্রেট দেওয়া শুরু করেছে। এখন আমেরিকারও এখানে একটা স্ট্যান্ড হচ্ছে, জাপান যদি চায়নার সাথে কোনোভাবে আটকে যায়, তাদের চুক্তি মাফিক আমেরিকাকে তাদের সাহায্য করতে হবে। কিন্তু আমেরিকাকে যদি কমপ্লিটলি সাহায্যটা করতে হয়, তাহলে জাপানকে কিছুই করতে হচ্ছে না। পুরো একটা যুদ্ধ, মানে একটা সুপার পাওয়ারের সাথে একটা যুদ্ধ ট্যাকেল দিতে হবে আমেরিকাকে, তার নিজের স্বার্থে না, জাপানের স্বার্থে। তো যে স্বার্থটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর খুব বেশি মানে লাভজনক মনে হয়েছিল আমেরিকার জন্য, সেটা এখন খুব ক্ষতিকর বা লস একটা প্রজেক্ট মনে হওয়া শুরু করলো। তাই মানে এটা আরও প্রমাণিত হয়েছে, আমেরিকা বিভিন্ন রকম মধ্যপ্রাচ্যে বা বিভিন্ন দেশে যে যুদ্ধগুলো পরিচালনা করেছিল, সেখানে ন্যাটোভুক্ত যতগুলো দেশ আছে ইউরোপিয়ান, সবাই মোটামুটি আমেরিকার সাথে একযোগে অংশগ্রহণ করেছিল। কিন্তু জাপান সেই যুদ্ধগুলোতে অংশগ্রহণ করেনি, কিন্তু যে জাপানকে তারা সব ধরনের নিরাপত্তা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিল। তো এখন আমেরিকা চাইছে তাদের মিলিটারি খাতে যাতে জাপান অনেক বেশি ইনভেস্ট করে, আমেরিকার উপরে চাপ কমে, এবং এই নিরাপত্তা রিলেটেড যে চুক্তিগুলো সেগুলো যাতে মিউচুয়াল হয়। অনেক বিশেষজ্ঞদের মতে 2025 সালটা হতে পারে চায়নার সাথে জাপান, সাউথ কোরিয়া কিংবা ফিলিপাইন, আরও এরকম যে দেশগুলো আছে আমেরিকাপন্থী, তাদের সাথে ভালো একটা ফাইট হইতে পারে। সেটা হবে মানে আমেরিকার অধীনে, আমেরিকার তত্ত্বাবধানে, এবং প্রক্সি হিসেবে এই দেশগুলো কাজ করবে, তাও নিজেদের স্বার্থে এবং আমেরিকার স্বার্থে, উভয় স্বার্থে, মিউচুয়ালিস্ট একটা পারপাস থেকে। এবং এটাই হয়তো নিয়ে আসতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো একটা সম্ভাবনা। কারণ এই যুদ্ধটা কোনো নর্মাল যুদ্ধ হবে না, কারণ একদিকে পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার আমেরিকা এবং অন্যদিকে দ্বিতীয় সুপার পাওয়ার চায়নার মধ্যে এই যুদ্ধটা হবে। তাই মানে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার জন্য এর চেয়ে বড় ফ্যাক্টর আর হয় না। তো 2025 সাল কিংবা সামনের যে আপডেটগুলো আসবে সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করার খুব ইচ্ছা রয়েছে, এবং আমি আমার চ্যানেলটাতে জিও পলিটিক্স নিয়ে এভাবে মোটামুটি আলোচনা করব। আপনাদের যদি এই আলোচনাগুলো ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনাদের কোন ধরনের কন্টেন্ট দেখতে ভালো লাগে সেই বিষয়টা আমাকে একটু জানাতে পারেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে।